KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম রুটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আজকে স্টেডিয়াম রুটিনের প্রথম টপিক লিওনেল মেসি। আসলে মেসিকে কিন্তু আমরা ছাড়তেই পারছি না, মেসি চলে গিয়েছেন কিন্তু তারপরেও মেসি যেন রয়ে গেছেন। তো আজকে এই মেসি টপিক দিয়ে শুরু করব এবং প্রথমেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে মেসি যে ভিডিওটা পোস্ট করেছেন সেই ভিডিওটা একবার দেখে নেব এবং তারপর সরাসরি আসবো স্টেডিয়াম রুটিনে। Muy linda para nosotros poder compartir. Si bien fue recibir todo el cariño que ya sabía que estaba, pero recibirlo de primera volveremos, ojalá sea algún día a jugar algún partido o en alguna otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. Gracias. দেখলেন মেসির ভিডিওটা গতকাল দেখার পর থেকে দুঃখ, কষ্ট, রাগ তিনটেই হচ্ছে। মানে যে মুহূর্তগুলো ফুটে উঠছে, সচিন টেন্ডুলকার জার্সি দিচ্ছেন 10 নম্বর জার্সি, মেসিকে গোটা ওয়াংখেড়ে চিয়ার করছে, এই মুহূর্ত তো যুব ভারতীতেও হতে পারতো। সৌরভ গঙ্গোপাধ্যায় মেসি একটা ফ্রেমবন্দি মুহূর্ত হতেই পারতো, কিন্তু সেটা হয়নি। সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, মেসির ভিডিওটা দেখলেন, আপনার কি ফার্স্ট টেক এই ভিডিও নিয়ে? কলকাতা থেকে সঞ্জীব গোয়েঙ্কা ছাড়া কাউকে দেখতে পেলাম না। কলকাতা কমপ্লিটলি নেই, যেখান থেকে মেসির যাত্রা শুরু হয়েছিল। অন্তত কলকাতা এয়ারপোর্টের ছবিটা যদি যারা ভিডিওটা তৈরি করেছেন, ভিডিওটা তো মেসি তৈরি করেননি, মেসির টিম তৈরি করেছে, তারা দেখালে পারতেন। এবং এটা একটা খুব ডিসস্যাটিসফ্যাকশন থাকবেই যে মেসিকে কলকাতা কতটা ভালোবাসে, কলকাতা ফুটবলের জন্য কতটা পাগল, কলকাতা আর্জেন্টিনার জন্য কতটা পাগল, সেটা লিওনেল মেসি বোধহয় বুঝতেই পারলেন না এবং একটা বিশাল গ্যাপ থেকে গেল। আমি শুনলাম উনি ফেরার আগে বলে গেছেন যে আমি নেক্সট ইয়ারে আসব এবং ইন্ডিয়াতে খেলতে চাই। এটা যদি সত্যি হয় তাহলে কলকাতা নিশ্চয়ই চাইবে যে লিওনেল মেসি যা হয়ে গেছে, লিওনেল মেসি কলকাতায় খেলুন এবং তার যে দুঃস্বপ্ন, আমি জানি না তার ম্যানেজার বা টিম রাজি হবে কিনা, বাট খেলুন এবং এই দুঃস্বপ্নের ইতিহাস সবাই মুছে ফেলতে চান, কলকাতা মুছে ফেলতে চায়। মেসিও নিশ্চয়ই চাইবেন সল্টলেক স্টেডিয়ামে, কলকাতায় 2011-তে খেলেছিলেন, আবার একটা ম্যাচ খেলতে। কিন্তু প্রবলেমটা যেটা হয়ে গেছে, এবার আমি জিজ্ঞেস করছিলাম যে খেলার জন্য কেন হায়দ্রাবাদে, কেন কলকাতায় নয়। হায়দ্রাবাদ সরকার বোধহয় বাড়তি কিছু সুযোগ সুবিধে সংগঠকদের হয়তো দিয়েছে, সামান্য কিছু সময় খেলেছেন। নিয়ম হচ্ছে যে মেসির বাঁ পাটা 81,54,00,000 টাকায় ইনশিওর্ড, বাঁ পাটা, এবং আজ পর্যন্ত কোনো স্পোর্টসম্যানের বডি পার্ট, কোনো একটা নির্দিষ্ট বডি পার্ট এত বেশি টাকায় সংরক্ষিত নয়। এবং এই যে ইন্স্যুরেন্সটা একটা বড় ফ্যাক্টর, আমরা কিন্তু জানতামই না। আমার এখনও মনে আছে পেলে যখন এখানে 1977-এ খেলতে এসেছিলেন, সেদিন একটু বৃষ্টি হয়েছিল মোহনবাগান ইডেনগানজে, খেলা শুরু হতে অনেক দেরি হচ্ছিল। পরে জানা গিয়েছিল যে পেলের যারা ইন্স্যুরেন্স এজেন্ট তারা বলছিলেন যে ওই কাদালো মাঠে আপনি খেলবেন না, ওই মাঠে খেললে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাবে না। নিয়ম হচ্ছে যে তুমি যদি ক্লজ ভায়োলেট করে খেলো তাহলে তুমি যদি ইনজিয়ার্ড হও তুমি টাকা পাবে না। মেসির সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে মেসি শুধু খেলতে পারবেন আর্জেন্টিনার হয়ে এবং খেলতে পারবেন ইন্টার মায়ামির হয়ে। ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার বাইরে কোনো ম্যাচ খেলতে গিয়ে যদি ওর চোট লাগে তার দায় ইন্স্যুরেন্স কোম্পানি নেবে না, ইন্স্যুরেন্স কোম্পানি মোটা টাকাটা দেবে না। এবার শিকাগো বুলসের হয়ে যখন মাইকেল জনসন, যখন তিনি বাস্কেটবলার ছিলেন, ওর কন্ট্রাক্টে ওই মোটা টাকার ইন্স্যুরেন্সের সঙ্গে একটা ক্লজ অ্যাড ছিল, লাভ ফর দ্য গেম, অর্থাৎ আমার এই খেলার জন্য, ভালোবাসার জন্য যদি আমি কোনো ইভেন্টে পার্টিসিপেট করি তাহলে চোট লাগলে যেন আমায় সেটা দেওয়া হয়। মেসির ক্ষেত্রে কন্ট্রাক্টে সেটা নেই, কাজেই তিনি খেললেন না। আমরা আশা করব পরের বার এসে খেলবেন এবং এই কলকাতায় যেন মেসি আবার ফেরত আসেন, কারণ কলকাতাও চায় মেসিকে একটা রাজস্বিক সম্বর্ধনা দিতে এবং মেসিও বুঝতে পারবেন যে কলকাতার লোকরা যে অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরলেন, এই কলকাতা অ্যাকচুয়াল কলকাতা নয়। একদমই, এবং আমরা তো সেটাই চাইছি যে আরও একবার যেন আসেন। লিওনেল মেসি নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন
তবে ওই যে খেলার ইচ্ছে প্রকাশ সেটা যদি এক ঝলক হলেও যদি যুবভারতী দেখে এরপরে, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমি আরও একবার মেসির কাছে মানে মেসি প্রসঙ্গেই আছি, মেসি প্রসঙ্গ নিয়েই কথা বলবো। এবং এখন যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে যে মেসি চলে গিয়েছে নিজের গন্তব্যে, এবং কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই সব ট্যুর কমপ্লিট করে চলে গিয়েছেন। এবার গৌতম দা, আপনার কাছে এই বিষয়টা নিয়ে, মানে মেসি চলে গেলেন, ফিরে দেখা, মানে আপনাকে যদি ফিরে দেখতে বলি আপনি কীভাবে বিশ্লেষণ করবেন সেটা নিয়ে আসবো। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর এই টপিকেই থাকবো। ফিরে এলাম বিরতির পর। যে প্রসঙ্গে ছিলাম, লিওনেল মেসি কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি সফর করে তিনি নিজের গন্তব্যে ফিরে গিয়েছেন। এখন যদি ফিরে দেখতে হয় মেসির এই সফর, তাহলে কীভাবে দেখবেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য? শুরুতে বিতর্ক, শেষেও বিতর্ক। কেন বিতর্ক শেষে? শুরুতে বিতর্কের কথা সবাই জানেন, শেষে বিতর্ক কেন? এই যে মেসি হঠাৎ করে রিলায়েন্সের জন্য চলে গেলেন, জামতারা গেলেন, এইটা মেসির যে স্পন্সার্স তারা কেউ কেউ মনে করছেন এটা ক্লিয়ারলি ব্রিচ অফ কন্ট্রাক্ট। কারণ শতদ্রু দত্ত যখন মেসিকে এনেছিলেন তখন এই সমস্ত স্পন্সরের সঙ্গে একটা এক্সক্লুসিভিটি, একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয়েছে। অর্থাৎ আমরা আনছি, আমরা বাইরে আর কেউ ব্যবহার করতে পারবে না। এবার যারা এই প্রমোটিং করেন তাদের কাজ হচ্ছে এই স্পন্সরদের স্বার্থটা পুরোটা রক্ষা করা। এবার এই যে হঠাৎ করে মেসি বৃত্তের বাইরে থেকে চলে গেলেন, এটা না শতদ্রু আমি শুনেছি তার টিমের কেউ মানে জানতেনই না কি করে হঠাৎ করে মেসির টিমের ম্যানেজার রাজি হয়ে গেলেন। মুম্বাইতে কথা হলো এবং রিলায়েন্সের দিক থেকে দুর্দান্ত, তারা ইভেন্ট স্পন্সর না করে মেসিকে উড়িয়ে নিয়ে চলে গেলেন। কিন্তু যারা অন্য আছেন, আমি শুনছিলাম যে ভায়া মিডিয়া, যে তারা খুব অবাক হয়ে গেছেন যেটা কি করে সম্ভব হতে পারে। এবং যে টাকাটা শোনা যাচ্ছে সেটা তো আইএসএল বোধহয় হয়ে যেত। কিন্তু এবং তুমি দেখবে মেসির মানে ভারতবর্ষের ছবিটা, ওই মেসি প্রণাম করছেন একটা সচিনের সঙ্গে, আরেকটা ওই বাঘের সামনে, সিংহের সামনে মেসি। সো টোটাল ট্যুরে যদি 4টে ছবি হয়, 2টো ছবি হয়েছে কিন্তু শেষ দিনে। কাজে সেদিক থেকে যারা মেন স্পন্সর তাদের মনে হচ্ছে কি আমাদের সেদিক থেকে কোনো ব্র্যান্ড রিকল নেই। সঞ্জীব গোয়েঙ্কা তাও একটা পেয়েছেন, মেসি তাকে ওখানে রেকগনাইজ করেছেন। এছাড়া বাকিদের তো সেটাও হয়নি। এবং দিল্লিতে মেসির ফ্লাইট এত দেরিতে আসায় মিট অ্যান্ড গ্রিটগুলো খুব সংক্ষিপ্ত হয়ে যায়, নানান রকম প্রবলেম দেখা দেয়। সো মেসির শেষটা এবং শুরুটা দুটোই বিতর্ক ছিল। মাঝখানে আমি বলবো হায়দ্রাবাদ আর মুম্বাই কমপ্লিটলি পিসফুল থেকেছে। একেবারেই। এই প্রসঙ্গে একটু আনতেই হচ্ছে সুনীল গাভাস্কারকে, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। সুনীল গাভাস্কার যেটা বলেছেন যে লিওনেল মেসি যখন কমিটেড, তখন যাই হয়ে যাক না কেন তার কিছুটা থাকা উচিত ছিল যুবভারতীতে। যদি তিনি থাকতেন তাহলে কিন্তু এরকম ম্যাসাকার হতো না। আপনি সহমত? না, সুনীল গাভাস্কার বোধহয় ছবিটা কি হচ্ছিল সেটা দেখেননি। পেছন থেকে পেনের খোঁচাতে মেসি খুব ভয় পেয়ে যান। তাদের কারোর মনে হতে থাকে এটা কোনো অস্ত্র নয় তো। এবং সেই সময় এমন একটা জটলার সৃষ্টি হয়। সুনীল গাভাস্কার যেটা বলছেন, নর্মালি যে কোনো প্রফেশনাল স্পোর্টসম্যানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, কিন্তু সেদিন যুবভারতীতে নর্মাল সিচুয়েশন প্রিভেল করছিল না। কাজে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল তাতে মেসি বিপন্নবোধ করছিলেন এবং তারপরে পুরো জিনিসটা কমপ্লিটলি ভেঙে পড়ে। এবং আমি তো অবাক হয়ে গেলাম শুনে যে অ্যাকচুয়ালি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটার দায়িত্বে ছিলেন না, যেটা দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদে ছিলেন। আমি জানি না শতদ্রু কোনো, যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্বে ছিলেন কিন্তু শুধুমাত্র একজন অ্যাঙ্কার প্রোভাইড করবেন, দুজন নাচেরিয়ে আর কিছু শিল্পী। এই বাকি ইভেন্টটা যে মানে তৈরি করা হবে, যেভাবে একটা ইভেন্ট তৈরি হয় সেভাবে কিন্তু কোনো রকম সেই ধরনের প্রিপারেশন ছিল না। বাড়তি লোক ঢুকে গেছিল, সবাই তো শতদ্রু কন্ট্রোলে ছিল না। প্লাস এখানকার যারা আমায় কলকাতা কিছু অ্যাডমিনিস্ট্রেটর, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর আমায় বলছিলেন যে তুমি যদি যে স্টেডিয়ামে ইভেন্ট করবে সেই স্টেডিয়ামটা সম্পর্কে প্রথমত তোমায় রেকি করতে হবে। স্টেডিয়ামের টোপোগ্রাফি সম্পর্কে তোমার খুব ভালো ধারণা থাকা দরকার, কোথায় কী আছে, বিপদ কোথা থেকে আসতে পারে, কী আসতে পারে। এমন একটা মেসি হানিমুনে আসলে বোধহয় সবাই আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, সবাই, পুলিশ অবধি, যে এই কলগুলো, হার্ড কলগুলো যেগুলো এজেন্সিরা নেয়, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, টাফ কল নেয়, স্পেশালি যখন বিদেশিরা আসে, ওরা কাউকে চেনেই না। এবং আমি জানি একজন বিখ্যাত গায়কের অনুষ্ঠানে সচিন টেন্ডুলকার মুম্বাইতে গিয়ে যখন পৌঁছন, আজ থেকে 10-12 বছর আগে, তখন সচিন তেন্ডুলকার ওখানে বসতে পারছেন না ভিড়ে, তাকে বলা হয় সাইড স্ক্রিনের ধারে একটু মানে পর্দার পেছনে একটু দাঁড়াতে। তখন ওই গায়কের ম্যানেজার এসে বলেন যে আপনি কে, এখানে দাঁড়িয়ে আছেন? তখন সচিনের সঙ্গে একজন ছিলেন আতুল কাজবেকার বলে বিখ্যাত ফটোগ্রাফার, উনি বলেছিলেন
যে তুমি জানো না যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার প্রোগ্রামটা হতে পারছে। ও যদি গিয়ে দর্শকদের মধ্যে বসে তাহলে প্রোগ্রামটাই তোমার পণ্ড হয়ে যাবে। বাট মানে আমি সামিং আপ আমি বলবো যে তার মানে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা বিদেশে বা দেশে অনেকে যারা করেন টপ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা কাউকে রেয়াত করেন না, বিকজ তাদের ইভেন্টটাকে রুথলেসলি চালিয়ে নিয়ে যেতে হয়। এই জায়গাটা বোধহয় একটা মুশকিল হয়ে গেছে, এবং তারপর অনেক লোক ঢুকে পড়েছে, পুলিশ প্রশাসনের শিথিলতা সব মিলিয়ে একটা ঘেটে গেছে এবং কলকাতার সুনাম নষ্ট হয়েছে। কিন্তু আমি একদমই বিস্মিত হব না যদি কলকাতা বাইরে থেকে আবার কোনো ক্যাম্পেন শতদ্রুর জন্য শুরু হয়, যে ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইউ, ফ্রি শতদ্রু, এসব ক্যাম্পেন শুরু হলে আমি কিন্তু আশ্চর্য হব না। কারণ বাইরে যেহেতু ইভেন্টগুলো ঠিকঠাক হয়েছে, অনেকের মনে হচ্ছে ইভেন্টটা ঠিকঠাক হয়েছে, কিন্তু একটা বড় প্রবলেম ছিল, আবার বলছি, কলকাতায় কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল না। সেটা বড় কোম্পানি না থাকাটা একটা বড় গ্যাপের তৈরি করেছিল। একদমই, আমি এই প্রসঙ্গে হয়তো আসতাম আরও একবার, যে শতদ্রু দত্ত প্রসঙ্গে আসতাম, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আর একই সঙ্গে এটাও বলতে হয় যে সেদিন লিওনেল মেসি মানে যুব ভারতী পর্বে অনেক সাংবাদিককেও কিন্তু ট্রোলিংয়ের শিকার হতে হয়, এবং যিনি আমার সঙ্গে বসে রয়েছেন তাকেও কিন্তু অ্যাটাক করা হয়। গৌতম দা, সেটা নিয়ে কিছু বলবেন? না, আমি শুধু বলবো যে অনেকে দেখছি বলছেন যে সাংবাদিকরা কেন ছিলেন ভেতরে। সাংবাদিকদের কেন থাকবেন না? আমি যদি ইনসাইড ফেন্সিং কার্ড পাই, আমি যদি মিট অ্যান্ড গ্রিটের কার্ড পাই, আমি তো রাজি আছি। আমার যদি কেউ বলতো যে মেসি একটা লরি করে যাবেন আর লরিতে লরি চালকের পাশে আপনার সিট, আমি সিটটা নিয়ে নিতাম। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। আমি তোমায় বলছি যে আমি মুম্বাইতে একটা ইন্টারভিউ করতে যাব একজন চিত্র তারকার, আর তার 2 ঘন্টার মধ্যে, মুম্বাইতে, তুমি মুম্বাই জানো, মুম্বাইতে জুহুতে একটা ইন্টারভিউ, 2 ঘন্টার মধ্যে মারিন ড্রাইভে রিকি পন্টিং কথা বলবেন, ত্রিদেশীয় সিরিজ ভারত অস্ট্রেলিয়া, সৌরভ ভার্সেস রিকি পন্টিং খেলা, রিকি পন্টিং এর ইন্টারভিউ হবে। আমি যখন সেই চিত্র তারকা অর্থাৎ ডিম্পল কাপাডিয়ার ইন্টারভিউ শেষ করেছি, ডিম্পল 1 ঘন্টা দেরি করেছিলেন শুটিংয়ে। সেই দেরি করার জন্য তখন বোম্বেতে এই আজকের মতো সি লিঙ্ক হয়নি, কোস্টাল কিছুই হয়নি। সো আমি যখন মেরিন ড্রাইভ পৌঁছই, তখন নারিমেন পয়েন্টে মাফ করবেন ওয়াংখেড়েতে রিকি পন্টিংয়ের প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে। মনে রাখতে হবে তখন আমি যে সময়ের কথা বলছি 2004, সেই সময় এসবগুলো পাওয়া যেত না, যে অর্থাৎ বোর্ড দিয়ে দিচ্ছে তুমি অর্থাৎ তুমি পেলে না তো তুমি এবার তোমার যদি সাংবাদিকরা দয়া করে দেয় তাহলে তুমি পাবে। সো আমি যখন গিয়ে পৌঁছই তখন পন্টিংয়ের প্রেস কনফারেন্স শেষ, এবং ওয়াংখেড়ে থেকে দৌড়ে আমি হোটেলে আসি। হোটেলে এসে দেখি পন্টিং ওপরে উঠছেন, উনি আমায় তখন চিনতেনও না। এই সময় আমি দেখলাম জিৎ ব্যানার্জি, যিনি অনেকেই চেনেন, স্পোর্টস প্রমোটার, গেম প্ল্যানের ডিরেক্টর, উনি একজন লোককে নিয়ে, লাইট ম্যানকে নিয়ে যাচ্ছেন। কি ব্যাপার না, ওই সিরিজে স্পন্সর করেছিল সিগ্রামসে পন্টিং একটা ইন্টারভিউ দিতেন, অর্থাৎ 2-3টে প্রশ্ন, সেটা চ্যানেলে যেত। এবার সিগ্রামসের হয়ে আমি তখন জিতকে বলি যে আমি কি কোনোভাবে ঢুকতে পারি এক্সট্রা লোক হিসেবে? এক্সট্রা লোক ঢোকানো যাবে না, কারণ একদম ওই স্পেসিফাই করা রয়েছে। একমাত্র ছিল ওই লাইটের লোক, একটা লাইটের লোক, ওই লাইটের লোকের কাছ থেকে আমি এটা নিয়ে আমি পন্টিংয়ের সামনে আলো ধরে, আমি বললাম যে প্রশ্নটা আমিই করে দিচ্ছি। আলো ধরে প্রশ্নটা, পন্টিং তো আমায় চেনেন না, আলো ধরে 2টো প্রশ্ন হয়ে গেল। শেষ হওয়ার পর যিনি অস্ট্রেলিয়ান টিমের মিডিয়া ম্যানেজার ছিলেন, ব্রায়ান মার্গারট্রয়েড, আমার এখনও মনে আছে, এগিয়ে এসে আমায় বলেছিলেন, বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ চেঞ্জড ইউর প্রফেশন? তো আমি না কি বলবো বুঝছি। তখন মার্গারট্রয়েড বলেছেন, আই ক্যান অ্যাসিওর ইউ that your earlier profession was marginally better than what you are doing now. কিন্তু সাংবাদিকদের এটা করতেই হবে। সুতরাং মানে এরকম ধারণা যদি হয় যে আমার মনে হচ্ছে যে কেউ মিট অ্যান্ড গ্রিটে যাচ্ছেন কিংবা কেউ মাঠে ঢুকে পড়েছেন, মাঠে বেশ কয়েকজন সাংবাদিক 4-5 জন ছিলেন, বেশ করেছেন, ইনসাইড ফেন্সিং কার্ড পেয়েছেন। আমি মেসিকে, হ্যাঁ, কিন্তু এটা মাথায় রাখতে হয় যে আমি যেন কারুর অবস্ট্রাক্ট না করি। আমরা সচিনের সঙ্গে বা সৌরভের সঙ্গে যখনই মাঠের মধ্যে কথা হয়েছে, পেছন থেকে চিৎকার হচ্ছে, সঙ্গে সঙ্গে সরে গেছি। অর্থাৎ এটাও কিন্তু মাথায় রাখতে হয় যে আমি যেন অবস্ট্রাক্ট না করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে তারকারের সঙ্গে আপনি করুন, সেই তারকা অত্যন্ত ইম্পর্টেন্ট না হলে একটা ডিস্টেন্স রাখুন, যাতে সবাই আপনাকে দেখতে পায়। এবার শুধু সাংবাদিক যারা গেছিলেন সবাই এমন মেসিতে নিমজ্জিত ছিলেন যে পুরো জিনিসটা কাভার্ড হয়ে গিয়ে একটা জঘন্য দিকে চলে যায়। শতদ্রু, যার কিনা মায়ামিতে মেসির সঙ্গে ফেরত যাওয়ার কথা ছিল, সে এখন কোথায় আমরা সবাই জানি। একদমই। দিল্লি ইভেন্ট কভার করার কথা ছিল, অ্যাঙ্কারিং করার কথা ছিল গৌতম দার, সেটা নিয়ে অবশ্যই জিজ্ঞেস করবো। এবং একই সঙ্গে বলবো যে কলকাতায় যদি আপনি অফারটা পেতেন যুব ভারতীতে, তাহলে কি করতেন? না, কলকাতা আমি অফার পেয়েছিলাম, মির ছেড়ে দেওয়ার পর অফার পেয়েছিলাম। আমি যুব ভারতীটা মনে হয় না সামলাতে পারতাম বলে। মির বা বরিয়া, আমি বলবো যে ওরা এই ধরনের ইভেন্ট, মানে যে জায়গায় চলে গিয়েছিল,
সেই জায়গাটা খুব ডিফিকাল্ট ছিল। এবং আমি শুনেছি যে পরে ওই মাইক্রোফোন কাজ করছিল না, তার মধ্যে শতদ্রু মাইক তুলে নিয়েছে, এখান থেকে মাইক, তো সব মিলিয়ে এমন একটা বিশৃঙ্খলা হয়েছিল যে খুব মুশকিল ছিল। এবং শতদ্রুর কয়েকটা প্রোগ্রাম আমি করে দেখেছি, ফ্লো চার্ট সবসময় ঠিকঠাক থাকে না। মারাদোনার একটা প্রোগ্রামে আমরা গেছিলাম আদিত্য একাডেমিতে, আমি আর বড়িয়া অ্যাঙ্কারিং করছিলাম, মারাদোনা কথা বলছেন, এবার দোভাষীটাই এসে পৌঁছয়নি। তো এবার আমি কি তর্জমা করবো? তখন আমার বড়িয়া বলে যে যা মনে হয় বাংলায় বলে দাও। মারাদোনা তো আর বুঝবে না তুমি কি বলছো। এখন এইরকম কিছু স্ট্রিট স্মার্টনেস অনেক সময় যারা বড় লোক নিয়ে অ্যাঙ্কারিং করেন 30-40, আমি ইডেন গার্ডেন্সে 2টা অ্যাঙ্কারিং করেছি, নট ইজি অ্যাট অল। ব্যাঙ্কোয়েটে অ্যাঙ্কারিং করা আর ইডেন গার্ডেন্সে 70,000 লোকের সামনে অ্যাঙ্কারিং করা অনেক ডিফিকাল্ট। তুমি আমার জিজ্ঞেস দিল্লির প্রোগ্রামে নাকি ওইরকম হয়ে গেছিলো 1 2, মানে ওইটা একটা অ্যাঙ্কারিং এর স্টাইল। আই ডোন্ট থিঙ্ক আমি ওই স্টাইলটা, যে একটা আইপিএল স্টাইল যেটাকে বলে, ওই আইপিএল স্টাইল মানে আইপিএল কমেন্ট্রি স্টাইল না, আইপিএল ওই ডিজে যেরকম করে, এটা ডিজের মতো অ্যাঙ্কারিং ডিমান্ড করছিল। একদমই। একটা আপডেট দিয়ে রাখি আপনাদের, যে ইতিমধ্যে একটা যে আপডেট আমরা পেয়েছি, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ডিফেমেশনের কেস করেছেন, কারণ এই শতদ্রু দত্ত এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আর্জেন্টাইন ফ্যান ক্লাবের কলকাতার একজন তিনি অনেক অসম্মানজনক অনেক কথা বলেছেন, এবং সেটার জন্য সৌরভ গাঙ্গুলি আজকে লালবাজার সাইবার সেলে তিনি ডিফেমেশনের কেস করেছেন। এবার কি হয় পরবর্তীতে সেটা আমরা অবশ্যই জানাবো। তবে শতদ্রু দত্ত নামটা আরও একবার নিচ্ছি, শতদ্রু দত্ত তিনি মেসিকে নিয়ে এসে অসাধ্য সাধন করেছেন। তবে এই পুরো বিষয়টা আরও তো সুন্দরভাবে করা যেত। শতদ্রু গন্ধমাদন নিয়ে এসেছিল, বিশল্যকরণীর খোঁজ পায়নি। প্রবলেম হচ্ছে এই জায়গাটায় প্রবলেমটা হয়ে গেছে, স্পেশালি কলকাতায়। প্রত্যেকটা জায়গায় হয়তো ভেবেছিল নিজের শহর ম্যানেজ করে নিতে পারবো, ক্রীড়ামন্ত্রী আছেন, এই জায়গাটায় মেসি ইন্টারন্যাশনাল টপ অ্যাথলিট, একজন সর্বকালের সেরা অ্যাথলিটদের একজন। এই মেসি মারাদোনাতে ম্যানেজ করা সহজ নয়। এবং স্পেশালি মেসি এরকম আমি শুনেছি যে টিম যা বলে সিকিউরিটি, উঠতে বসলে উঠলে বসে, মারাদোনা হচ্ছেন নিজেই সিস্টেম, আর মেসি হচ্ছেন সিস্টেমের শোকেস। দুটোর মধ্যে আকাশ পাতাল। তো অর্থাৎ যে মুহূর্তে ম্যানেজার বলবে এগিয়ে যাও, মেসি এগিয়ে যাবেন। মারাদোনা হলে বলবে না এই দাঁড়াতো। অবশ্যই। এবং সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় একটা রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু সেটা শোনা হয়নি, যা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে মেসি থেকে এবারে আসবো ভারত দক্ষিণ আফ্রিকা পরবর্তী টি-20 ম্যাচ। আমরা জানি গতকাল একটা নাটক হয়েছে, আমরা স্টেডিয়াম বুলেটিনেও বলেছি যে 6 বার ইন্সপেকশন হয়েছে, এবং আম্পায়াররা কেন ইন্সপেক্ট করছিলেন এটাও বোঝা যাচ্ছিল না, কারণ যত রাত বাড়ছিল কুয়াশা তো তত বাড়বে, মানে এটা তো একদম মানে সায়েন্স। তারপরেও বারবার তারা করে গিয়েছেন, এবং ওখানে প্ল্যাকার্ডও দেখা গিয়েছে যে এরপর মানে ইন্সপেকশনটা কি সকালবেলায় হবে। তো যাই হোক, সব বিতর্ক সরিয়ে রেখে আহমেদাবাদে পরবর্তী টি-20 ম্যাচ, ভারত যদি জেতে সিরিজ জিতবে, ভারত যদি হারে সিরিজ লেভেল হবে। আপনি কিভাবে এগিয়ে রাখছেন ভারতকে? কোথাও খেলা হচ্ছে না, বিতর্কই হচ্ছে বেশি। ভারত, এটা ভালো যে ভারতের একটা বড়, ভারতের জেতাটা দরকার, কারণ ভারতের একটা জেতা শুধু নয়, সূর্যকুমার যাদবের রান দরকার। একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওয়ার্ল্ড কাপের আগে তোমার একটা ব্যাটসম্যান রান পাচ্ছে না, ঠিক আছে, প্রথম 3 জনে 2 জন রান পাচ্ছে না, এবং তারা কারা? একজন ভাইস ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন। ভাইস ক্যাপ্টেন অলরেডি সিরিজের বাইরে চলে গেছেন পায়ের চোটে। এটা ইন্ডিয়ান টিমকে যে করে হোক এই ব্যবস্থাটা করতে হবে। শুভমন গিল বারবার করে আওয়াজ তীব্র হচ্ছে যে কেন যশস্বী জয়সওয়াল বাইরে বসে আছেন, কেন শুভমন গিল টি-20তে খেলছেন। এই উত্তরগুলো জবাব দিতে হবে। সূর্যকুমার যাদব তিনিও একটা, আবার বলছি, একজন ক্যাপ্টেন আন্ডার প্রেশার হ্যান্ডেল করা যেতে পারে, 2 জন আন্ডার প্রেশার ভেরি ডিফিকাল্ট। এই ভারতকে কালকে যদি সিরিজ জিততে না পারে তাহলে কিন্তু আবার একটা নিরানন্দ পরিবেশের মধ্যে চলে যেতে হবে, কারণ অনেক প্রশ্নের তাহলে কোনো উত্তর পাওয়া যাবে না, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এবং শুভমন গিলের চোট রয়েছে, আগামীকাল তিনি খেলবেন কিনা সেটা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। তবে শুভমন গিলকে ফিরতে হবে, একই সঙ্গে সূর্যকুমার যাদব যিনি শেষ 20টি ইনিংস টি-20-তে দেখে নিন, তার কিন্তু কোনো রকম অর্ধশতরান। একটা জিনিস মাথায় রাখো, শুভমন গিলের আবার পায়ে চোট, আমি শুনছি খেলবেন না। এই সবে ঘাড়ে চোট ইন্ডিয়ান টেস্ট ম্যাচ থেকে হলো, তাকে কি একটু তাড়াতাড়ি হ্রাস করে দেওয়া হয়নি? উচিত তো ছিল একটু লোকাল খেলা খেলিয়ে তারপরে ফিরিয়ে আনা। এটা একটা প্রবলেম হয়ে গেছে। শুভমন গিল যেহেতু ভারতীয় ক্রিকেটের এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তা যদি শোকেস করেন, তাই প্রবলেম হচ্ছে যে তাকে তোমায় টিমে রাখতে হচ্ছে। এবার এই কম্প্রোমাইজটা করতে গিয়ে পুরো জিনিসটা ঘেটে যাচ্ছে। একদমই। আমাদের আলোচনা আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ গৌতম দা আপনাকে। আর
এখানেই শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। তবে ইনসাইড স্টোরি জানার জন্য অবশ্যই চোখ রাখতে বাট হবে নো মোর মেসি, এনাফ অফ মেসি। মেসি বাড়ি চলে গেছেন, এবার আইএসএলটা হতে দাও। এবার আইএসএলটা হতে মানে আমরা চাইছি আইএসএল হোক, তবে কি হয় সেটাও দেখার। তবে আজকে এখানে শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।